নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, আরোগ্য। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের গল্প, আরোগ্য। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি রাসু ঠাকুরুন কখনো পায় নাই। অনেককাল আগে রাসু ঠাকুরুনের একবার কঠিন অসুখ করেছিল। নানা উপসর্গ সঙ্গে নিয়ে দীর্ঘকাল স্থায়ী জ্বর অবিরাম ভোগ করত, ঘুষঘুষে জ্বর। সেই জ্বর যেদিন ছেড়েছিল সেদিন রাসু ঠাকুরুন ঠিক ঠিক এমনি নয়, অনেকটা এমনি ধারার অবস্থা অনুভব করেছিল। ক্লান্তি, ঘুম পাওয়া, এ দুটো ঠিক তেমনি, ঠিক অবিকল তেমনি। শ্বশুরবাড়ির ভাঙা বাড়ির খোয়া ওঠা ধুলি ধূসর এককালের পাকা দাওয়াটার উপর শুয়ে শুয়ে রাসুর মনে হলো সমস্ত জীবন বোধহয় জন্ম থেকে এ পর্যন্ত সে ভুগছিল একটা অবিরাম গুপ্ত জ্বর রোগে। সে জ্বরটা তার আজ ছেড়ে গেল। নিস্তব্ধ হয়ে সে শুয়ে রইল। অর্থহীন দৃষ্টিতে সে তাকিয়েছিল আকাশের দিকে। আকাশ এমন চমৎকার নীল তার আর কখনো মনে হয় নাই। আকাশের কোলে গ্রামের বড় বড় গাছগুলি ঘন সবুজ। আশ্বিনের শেষ রোদ আশ্চর্য রকমের সুন্দর, যেন ঝলমল করছে। বাতাস চমৎকার মিষ্টি, সর্বাঙ্গ জুড়িয়ে যাচ্ছে, সর্বাঙ্গ জুড়িয়ে যাচ্ছে। ঘুমিয়ে চোখের পাতা জড়িয়ে আসছে, কিন্তু নীল আকাশের দিকে তাকিয়ে আকাশের কোলে অশ্বত্থ, বট, শিরীষ, বিশেষ করে গ্রামের শেষ সীমানায় সরকার পুকুরের বহু কালের পুরনো লম্বা তালগাছগুলির সবুজ কাঁচা পাতাগুলি দেখতে তার বড় ভালো লাগছিল। রাসু ঠাকরুন, রাসমণি দেবী, শাঁখপুরের জমিদার বাড়ির মেয়ে। মেয়ে নয়, ভগ্নী। রতনহাটির মুখুজ্জে বাড়ির বউ। দীর্ঘকাল পরে ফিরে এলো রতনহাটিতে। ছোট গ্রাম। রত্নসম্ভারের হাট এখানে কখনো কোনো কালে বসত কিনা সে কথা কেউ জানে না, তবু নাম রতনহাটি। 25-30 ঘর বাউরি বাগদি, ঘর সাথে চাষি কর্তব্য, এক ঘর ব্রাহ্মণ, ওই মুখুজ্জে বাড়ি। ওই মুখুজ্জেদের ছিল বিঘে 20 জমি, 2টো পুকুর, মাটির কোঠা বাড়ি, আর ছিল 68 টাকা 13 আনা 6 গন্ডা 2 কড়া আয়ের একখণ্ড জমিদারি ওই শাঁখপুরের সন্নিকটেই। সেই সূত্রেই এই বিয়ে সম্ভবপর হয়েছিল। বৈকুণ্ঠ বাগদি বলে, মেয়েতে আর ভাগ্নিতে কোনো তফাৎ নেই শাঁখপুরের জমিদার বাড়িতে। এ বিয়ে একটা অঘটন। বৈকুণ্ঠ আজও বেঁচে আছে। রাসু বউ ঠাকরুন ফিরে এসেছে শুনে সে অবাক হয়ে গেল। মুখুজ্জে বাড়ির বড় ছেলের বিয়েতে সেও বরযাত্রী গিয়েছিল। শাঁখপুরের কথা আজও তার মনে আছে। শাঁখপুর নয়, শঙ্খপুর। সেখানেই সে শুনেছিল শঙ্খের বাণিজ্য, তথা নাম শঙ্খপুর। আগে সেখানে শাঁখের কারবার ছিল। শঙ্খ বণিকদের মস্ত বন্দর। বণিকেরা কোন কালে লোপ পেয়েছে, তাদের জায়গায় ব্রাহ্মণেরা এখন বড় লোক। চাটুজ্জেরা তাদের মধ্যে এক ঘর। পাকা চকমিলেন বাড়ি, ঠাকুর দালান, কাছারি, ঘোড়া, গাড়ি, জমজমাট অবস্থা। বাড়ির মেয়েদের পর্যন্ত সম্পত্তির ভাগ দেয় চাটুজ্জে বাবুরা। রাসু ঠাকরুনের মা চাটুজ্জে বাড়ির এক অংশের মালিক। রাসু বউ ঠাকরুন পর্যন্ত তার অংশ পেয়েছে। মুখুজ্জে কর্তার ভুল হয়েছিল। সায়রের মাছকে ডোবায় এনে ফেলেছিল সে। সে কি ডোবায় থাকে, না থাকতে পারে। প্রথম বউ হয়ে এসেই রাসু ঠাকরুনের সে কি কান্না! মাটির বাড়িতে আমি কি করে থাকবো? মাটির ঘরে যে সাপ থাকে। স্নানে যাবার পথে গ্রাম দেখে সে ভয়ে শিউরে উঠে কেঁদেছিল। এ যে ডাকাত মেরে দেবে গো, এ যে চারিদিকে বন জঙ্গল। শুনে লজ্জার আর সীমা ছিল না তাদের। কিন্তু রাসু বউ ঠাকরুনকে তারা দোষ দেয়নি, দোষ দিয়েছিল মুখুজ্জে কর্তাকে। বিয়ের সম্বন্ধের সময় কর্তা নিশ্চয়ই নিজের অবস্থা লুকিয়েছিলেন। ফলে রাসু বউ ঠাকরুন পালকি থেকে নেমে মুখুজ্জে বাড়ির মাটিতে পা দিয়ে কেঁদে ফেলেছিল। তারপর ক্রমে তার কান্না থামল, কিন্তু শান্ত হলো না। নদীর জল শুকিয়ে থাকে শুধু বালি। বৈশাখের বালির চর আগুনের কুণ্ড হয়ে ওঠে। রাসু বউ ঠাকরুনও ঠিক তেমনি হয়ে উঠল। বৈকুণ্ঠের একদিনের কথা আজও মনে আছে। বিয়ের পর অনেক সাধ্য সাধনা করে মুখুজ্জে কর্তা বউ নিয়ে এলেন।
বউ আনবার আগে মাটির বাড়ির মেঝে বাঁধালে, উঠোন বাঁধালে, মাটির দেওয়ালের উপরেই চুনের কলি ফেরালে। ভার ভারোটা নিয়ে রাসু বউ এলো শ্বশুর বাড়িতে। বৈকুণ্ঠ পরদিন সকালে গিয়েছিল মুখুজ্জে বাড়ি। উঠোনে গিয়ে সে দাঁড়িয়েছে। হঠাৎ অচেনা গলার ধমকে সে চমকে উঠল। এই হারামজাদা, এই! বৈকুণ্ঠ এপাশে তাকিয়ে দেখলে নতুন বউ দাঁড়িয়ে রয়েছে। সেই বলছে, এই হারামজাদা, এই! কিন্তু কাকে সে বলছে বুঝতে না পেরে চারিদিকে তাকিয়ে বৈকুণ্ঠ গালাগালির মানুষটাকেই খুঁজছিল। বউ আবার বললে, কে রে তুই, কালা নাকি? বৈকুণ্ঠ এবার প্রশ্ন করেছিল, আগে মা, কারে কইছেন? তোকেই রে হারামজাদা, আবার কাকে? বৈকুণ্ঠ হতভম্ব হয়ে গিয়েছিল। একেবারে অন্দরের মধ্যে এসে ঢুকলি যে, ব্রাহ্মণের বাড়ি, ভদ্রলোক বাড়ির অন্দর, ছোট লোক কোথাকার। রাসু বউয়ের ননদ এসে পড়েছিল এর মধ্যে। সে বলেছিল, কাকে কি বলছো বউ? ও আমাদের বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ না গোলক না কৈলাস সে আমি কি জানি। ছোট জাত, চুলে চান করতে হয়, অখাদ্য কুখাদ্য খায়, গায়ে গন্ধ। ওরা যেখানে দাঁড়ায় সেখানটা নরক হয়ে ওঠে বলেই জানি। আপনাদের অন্দরে ছোট লোক ঢোকে নাকি? রাসু বউয়ের শাশুড়ি এবং বৈকুণ্ঠ দুজনেই হতবাক হয়ে দাঁড়িয়েছিল। কথাটা কিন্তু কানে গিয়েছিল মুখুজ্জে কর্তার। খটখট শব্দে খড়ম পড়ে কোঠার উপর থেকে তিনি নেমে এসেছিলেন। বলেছিলেন, বাইরে যা বৈকুণ্ঠ, বাইরে যা। রাসু ঠাকুর নিজেও আজ এই কথাগুলিই ভাবছিল। তার দোষ ছিল না। 15 বছর বয়সে বিয়ে হয়েছিল, 16 বছরে সে এসেছিল শ্বশুরবাড়ি। তার আগে পর্যন্ত রাসু তার মামা বাড়ি শঙ্খপুরের চাটুজ্জে বাড়িতে এই ধরন ধারণ এমনি কথাবার্তা শুনে এসেছে। তার বড় মামি বলতেন, ছোট লোক থাকবে জুতোর তলায়। একদিন কে বলেছিল, কিন্তু এরাও তো মানুষ, ভগবানের কাছে। মামি বলেছিলেন, ভগবানের কাছে? ভগবানের সঙ্গে ওদের কি সম্বন্ধ? সে আবার কি, ভগবানের মন্দিরে ভগবান ওদের ঢুকতে দেয়? ভগবানকে ছুতে পারে ভগবান? বড় মামিকে অত্যন্ত ভয় করত রাসু। বড় মামির চেহারা ছিল রানীর মতো, তেমনি কথাবার্তা ছিল। মামাতো বোন শ্যামা রাসুর 6-7 বছরের ছোট। শ্যামাকে সে ভারী ভালোবাসত। তার ঝকঝকে জামা, তকতকে বিছানা, রংচঙের নানা রকমের খেলনা দেখে সে তার কাছে অহরহই ঘুরঘুর করত। তাকে আদর করতে যেত, বলতো, বন্টি 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 রে। বড় মামি ঠোঁট বাঁকিয়ে হাসত। একটু বেশি কাছে ঘেঁষতে গেলেই বলতো, যা যা, বাইরে যা, ক্যাংলামি হ্যাংলামি ভাল লাগে না আমার, যা। ভয়ে ভয়ে রাসু চলে আসতো। কোনোদিন মামি ডেকে বলতো, দাঁড়া। তারপর শ্যামার একটা ভাঙা খেলনা হাতে দিয়ে বলতো, যা, এইটা নিয়ে যা। রাসু খেলনাটা না নিয়ে পারত না, কিন্তু তবু যেন কেমন মনে হতো। কোনোদিন মামি বলতো, যা পছন্দ করি না তাই, আমি চেষ্টা করলে হবে কি, এ বাড়ির ধরন ধারণই যে আলাদা, মেয়েকে সম্পত্তি দিয়ে ঘরে রাখা, ছি। রাসু সিঁড়িতে নেমেও দাঁড়িয়ে শুনত, অবাক হতো। কথাগুলি সে স্পষ্ট বুঝতে পারত না, তবুও অস্পষ্টভাবে মনে হতো। মামি কথাগুলো বলছে তার মা এবং তাকেই লক্ষ্য করে। কথাগুলোর ঝাঁজ এসে তার মনে একটা অস্বস্তিকর স্পর্শবোধ জাগিয়ে তুলত। মনে হতো নিজেকে অপরাধী, কান্না পেত, ভয় হতো। রাসুর ছোট মামি ছিল গরিব ঘরের মেয়ে। রাসুর শোনা কথা, নইলে ছোট মামির ঘরদোর, কাপড় গয়নার বাহার বড় মামির চেয়ে কিছু কম ছিল না। বড় মামি বলতো, ছোট ঘরের মেয়ে? শুধু বড় মামিই নয়, রাসুর মাও বলতো, ছোট ঘরের মেয়ে। রাসুর মা বড় ভাজকে এড়িয়ে চলত, ছোট ভাজকে কথা বলতো ঘুরিয়ে বেঁকিয়ে। একটা দিনের কথা রাসুর মনে আছে, অবিকল কথাগুলো মনে মনে সে আবৃত্তি করতে পারে। চোখের সামনে বড় মামি, ছোট মামি ও তার মায়ের সেদিনকার চেহারাগুলি ভেসে ওঠে। ভিজে সিমেন্ট করা উঠোনে ছোট মামি পা পিছলে গিয়ে পড়ে গিয়েছিল। রাসুর মা তাড়াতাড়ি গিয়ে তাকে হাত ধরে তুলে বলেছিল, আহা, ওঠো 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 ভাই, পড়ে গেলে, লেগেছে? ছোট মামির বেশ খানিকটা লেগেছিল, কিন্তু তবু ছোট মামি হাসতে হাসতে বলেছিল, না, লাগেনি। রাসুর মা বলেছিল, সিমেন্ট করা উঠোন মেঝেতে তো চলার অভ্যেস নেই, একটু সাবধানে চলতে হয়। ছোট মামি রাসুর মায়ের মুখের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ। ছোট মামির চোখের সে চাউনি রাসুর আজও মনে আছে। তারপর বলেছিল, তোমার শ্বশুরবাড়ির উঠোন পাকা না কাঁচা ঠাকুরজি? রাসুর মা দপ করে জ্বলে উঠেছিল। রাসুরও রাগ হয়েছিল ভয়ঙ্কর। একটা অঘটন সেদিন ঘটত, কিন্তু বড় মামি এক
কথায় সমস্ত ঠান্ডা করে দিয়েছিল। বড় মামি বলেছিল, শ্বশুর বাড়ির উঠোনের কথা ঠাকুরজিকে ভাবতে হয়নি ছোট বউ, ঠাকুরজি এ বাড়ির একটা অংশীদার। পাকা উইল করে শ্বশুরকে ঘর, পুকুর, জমিদারির অংশ দিয়ে গেছেন। ছোট মামির মুখখানি অতি সুন্দর মুখ। সে মুখ ওই এক কথায় মুহূর্তে কালো হয়ে গিয়েছিল। একটি কথাও তার মুখ থেকে বেরিয়ে আসতে পারেনি। বড় মামির একটা ভারী চমৎকার চাল ছিল। এমনি ধারার কথা বলে সে আর সেখানে দাঁড়াতো না, সঙ্গে সঙ্গে চলে যেত। কখনো কখনো কয়েক পা গিয়ে থমকে গিয়ে আবার একটা কথা বলে চলে যেত। তার ফলে কথাগুলির জ্বালা এবং শাসন অনেক গুণ বেড়ে যেত। সেদিনও বড় মামি কথাগুলো বলেই দরদালানের দিকে চলে গিয়েছিল। দরজার মুখে ঘুরে দাঁড়িয়ে বলেছিল, এ বাড়ির কথাবার্তার হিসেব আছে ছোট বউ, সেই হিসেবটা তুমি বরং ঠাকুরপোর কাছে জেনে নিও। ঠিক তার পর মুহূর্তে বড় মামি দরজার মধ্যে দিয়ে যেন অদৃশ্য হয়ে গিয়েছিল। ছোট মামিও কিন্তু হিসেবটা শিখেছিল। এরপর অত্যন্ত নিখুঁতভাবে করাক্রান্তি মিলিয়ে হিসেব করে কথা বলতো, এমনকি পা পর্যন্ত ফেলতো হিসেব করে। কয়েকদিন পরেই রাসুর মা আর বড় মামি দুজনে ওই ছোট মামির বেহিসেবি আচরণের চর্চা করেছিল। চর্চাটি বেশ উপভোগ্য এবং সরস হয়ে উঠেছিল, যার ফলে দুজনের সাময়িকভাবে হয়ে উঠেছিল ঘনিষ্ঠ অন্তরঙ্গ। বড় মামি নিজের রূপলি ডাংতা মরা জর্দা খানিকটা নিজের মুখে পুড়ে খানিকটা ননদের হাতে দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে দেওয়ালের গায়েই খানিকটা পিচ ফেলে বলেছিল, পিচ ফেলো ঠাকুরজি, হাসতে গিয়ে বিষম খাবে। রাসুর মাও সঙ্গে সঙ্গে পিচ ফেলে বলেছিল, বিষম খেতে খেতে বাঁচলাম, কিন্তু পেট যে ফেটে যাচ্ছে, মা গো মা। ঠিক সেই মুহূর্তে উপর থেকে নামছিল ছোট মামি। রাসুদের পাশ কাটিয়ে নিচে নেমে গেল। কয়েকটা সিঁড়ি নেমেই সে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, কে বেয়াদব বেত্রিবত, এমন করে দেয়ালের গায়ে পিচ ফেললো কে রে? কে কে? বড় মামি ফোঁস করে উঠে দাঁড়ালো, ছোট বউ। ছোট মামি গ্রাহ্য করেনি, বলেছিল, ছি, এমন ছোট লোকে নোংরামি আমি আর দেখিনি, ছি ছি ছি। বড় মামি চিৎকার করে উঠেছিল, ছোট বউ। কি দিদি? ছোট মামি আশ্চর্য হয়ে গিয়েছিল যেন। রাসুর মা বলেছিল, হিসেব করে কথা বলো ছোট বউ, কাকে কি বলছো? কি বলছি? ছোট মামি আরো আশ্চর্য হয়ে গেল এবার। দেখো না কি ছোট লোকের নোংরামি, দেওয়ালের গায়ে পানের পিচ। পিচ ফেলেছি আমি ঠাকুরজি। অত্যন্ত বিনয় করে হেসে এবার ছোট মামি বলেছিল, যেই ফেলে থাক দিদি, পিচটা বেহিসেবি ফেলা হয়েছে। সিঁড়ির কোণে কোণে পিচ ফেলবার জন্য মাটির মালসাগুলি রাখা আছে, সেগুলো হিসেব করেই রাখা হয়েছে। বড় মামি কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে থেকে অকস্মাৎ রাগে যেন ফেটে পড়েছিল। জানো তুমি আমি এ বাড়ির মালিক, ঠাকুরঝিও তাই। ছোট মামি বলেছিল, জানি বর্দি, তুমি 8 আনার মালিক, আমি 8 আনার মালিক, আর যেখানটায় পিচ ফেলেছ সেখানটাতে আমার 8 আনা অংশ। ঠাকুরঝির এ সিঁড়িটায় অংশ নেই, তার শুধু 3খানা ঘর, তাও একতলায়, চৌহদ্দি করে দেওয়া আছে, কেবল উঠোনটায় অংশ আছে। বড় মামির মুখে আর কথা ফুটতে পারে নাই। রাসুর মায়ের মুখ সাদা হয়ে গিয়েছিল। রাসুর হাত পা ঘামছিল, গলার ভেতরটা শুকিয়ে আসছিল, মনে হচ্ছিল হয়তো সে পড়ে যাবে। ছোট মামি বলেছিল, এমন বেহিসেবি কথা তুমি বলবে বর্দি, এ আমি ভাবিনি। বলেই সে বড় মামির মতো চলে যায়নি, ফিরে উঠে এসে বড় মামি এবং রাসুর মাকে প্রণাম করে বলেছিল, মনে যেন দুঃখ করো না দিদি, হিসেবের কথা একটু শক্তই হয়। তারপর সে চলে গিয়েছিল, নিচেই নেমে গিয়েছিল। রাসুর মনে হয়েছিল বড় মামির চলে যাওয়ার চেয়ে ছোট মামির প্রণাম করে চলে যাওয়াটা আরো ভালো হয়েছে। ওই শঙ্কিত অবস্থার মধ্যে এটুকু তার মনে হয়েছিল, এবং সেদিকে তার একটা চতুর দৃষ্টি সজাগ ছিল। ও বাড়ির হিসেব রাসুও ক্রমে ক্রমে শিখে নিয়েছিল। রাসুর মাতামহ মেয়েদের বিয়ে দিয়েছিল উড়ো কুলিনের ছেলে দেখে। প্রত্যেক মেয়েকে দিয়েছিলেন নিচের তলায় 3খানা করে ঘর, উঠোনের অধিকার, 30 বিঘে হিসেবে জমি, বার্ষিক 100 টাকা মুনাফার জমিদারি, খিড়কি পুকুরে 1 আনা অংশ, আর সবকটি কন্যাকে একটি 16 আনা পুকুর। মাছ ভাগের হিসেবটা সর্বাগ্রে বুঝেছিল রাসু। মাছ যখন ধরা হতো তখন সেখানে গিয়ে পাহারা দিত তার দাদা। বাড়িতে যখন ভাগ হতো তখন থাকতো রাসু। ক্রমে রাসু আবিষ্কার করেছিল সিঁড়িতে তাদের অংশ না থাকলেও
ছাদে যাবার জন্য সিঁড়ি ব্যবহারের তাদের অধিকার আছে। দেওয়ালে পিচ ফেলাতে অধিকার না হলেও, হকদার না হলেও, পায়ের নখের ঠেলায় ফাটা পলেস্তরা উঠিয়ে দিলে কেউ কিছু বলতে পারবে না। আরও একটা হিসেব সে জানলে, বাড়ির মধ্যে তার মা মামিদের চেয়ে ছোট হলেও বাড়ির বাইরে পা পড়লেই তার মা হয়ে ওঠে বড়। তার মা এবং মাসিরাই তখন আগে আগে চলে, মামিরা ঘোমটা টেনে চলে পিছনে। তার মা মাসিরাই তখন হুকুম করে, মামিরা শোনে। কিছুদিন পরে সে অর্থাৎ রাসু যখন বড় হলো, তখন মধ্যে মধ্যে রাসুও যেত তার মা মাসির স্থলাভিষিক্ত হয়ে। সেখানে সে একটা গৌরব অনুভব করত। তারপর হঠাৎ একদিন, সেদিনের কথা রাসুর মনে হলে সর্বাঙ্গে যেন জ্বালা ধরে ওঠে। গাঙ্গুলি বাবুদের বাড়ি নেমন্তন্ন, অন্নপূর্ণা পুজোর উপলক্ষে সমারোহ ব্যাপার। রাসই গিয়েছিল মামিদের নিয়ে। রাসুর বয়স তখন 12। রাসুর খবরদারির আতিশয্যে বিরক্ত হয়ে গাঙ্গুলিদের মেয়ে নলিনী জিজ্ঞেস করেছিল, এটি জ্ঞানদীর মেয়ে না? রাসু নাম বুঝি? হ্যাঁ, ব্যাঙাচির তবু লেজ খসেনি, কথা শোনো না, এমনভাবে তাকিয়েছিল বড় মামি তার দিকে। নলিনী পিসি বলেছিল, যাও রাসু, ঠাকুর দেখে এসো। রাসু শিউরে উঠেছিল। পুরুষদের হাটের মাঝে সে যাবে ঠাকুর দেখতে? নলিনী বলেছিল, তোমরা ঝি সঙ্গে করে এলেই পারো। তাই আসবো এবার ভাই, জ্বালাতন। জানা রাসু, তুই এখান থেকে, তুই আপনার খেয়ে দিয়ে চলে যাস, আমরা এখান থেকে ঝি সঙ্গে করে যাব। বলে আবার বলেছিল, ঝি নিয়ে এলে যজ্ঞী বাড়িতে খাওয়া দাওয়ার মধ্যে ছুতছুতো পড়ে, তাই ওদের সঙ্গে আনিনি। তা কথা দেখো না। ছোট মামি টিপ্পনি কেটেছিল, এটা তুমি অন্যায় বলছো বর্দি, যে দারোয়ান হাঁক ডাক করতে জানে না তাকে নিয়ে বেরিয়ে লাভ নেই। রাসুর সর্বাঙ্গ ঝিমঝিম করে উঠেছিল। সে ঠাকুর দেখতে যায় নাই, খেতেও যায় নাই, একটি থামের আড়ালে দাঁড়িয়েছিল। অবশ্য আড়ালে না থেকে সামনে থাকলেও এসব কথার কোনোটাই মামিদের জিভে আটকাতো না। তবু কত মায়া, কত নারী ছেঁড়া টান তার ওই বাড়িখানির উপর ছিল। বাড়িখানির প্রতিটি কোণ আজও তার চোখের ওপর ভাসছে। গরমের দিন সন্ধ্যের সময় উঠোনে শোয়া, খাওয়া দাওয়া, তারপর ছাদে শোয়া, শীতের সময় উনুনের এক ফালি জায়গায় শুয়ে কত আরাম। সে আরাম ও বাড়ি ছেড়ে এ জীবনে আর মিলল না। তাই সে বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে কেঁদেছিল। শুধু বাড়িই নয়, বড় মামি, ছোট মামি, বড় মামা, ছোট মামা, এদেরই কি সে কম ভালোবাসত? নইলে সে নিজেই তো তার মাকে বলেছিল, মা, উড়োকুলিন দেখে আমার বিয়ে দিও না। তোমার বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, আমার তো নয়। এ বাড়িতে তোমার দশাই ঝি চাকরের মতো, আমাকে ভিখারি হয়ে থাকতে হবে মা। কুলিনের মেয়ে, বয়স তখন 15 পার হয়ে গেছে। মামাদের পোষ্য সে কথা স্পষ্ট বুঝেছে। পল্লীগ্রামের প্রাচীন আমিরপন্থী জমিদার বাড়িতে মানুষ হয়েছে। বয়সের চেয়ে অনেক বেশি কথা শিখেছে। মাকে কথাগুলো বলতে তার এতটুকু বাধেনি। তাই এ বাড়িতেই তার বিয়ে হয়েছিল। রতনহাটির রামময় মুখুজ্জে শঙ্খপুরে যেত তার জমিদারির মুনাফা আদায় করতে। গাঙ্গুলি বাবুদের কাছে বছরে খাজনা পাওয়া যায় 68 টাকা 13 আনা 6 গন্ডা 2 কড়া। মুখুজ্জে ছিল রাজবাড়ির গোমস্তা। তা থেকে আরম্ভ করেছিল অল্প স্বল্প সুদের কারবার। শঙ্খপুরে গিয়ে মুখুজ্জেদের অতিথি হলো চাটুজ্জে বাড়িতে। কপালে সিঁদুরের ফোঁটা, গায়ে পিরান, ভারিক্কি চেহারা ছিল মুখুজ্জের। রাজবাড়ির গোমস্তা হিসেবে আদব কায়দাও জানা ছিল তার। তাই 68 টাকা মুনাফা হলেও জমিদার বলে খ্যাতি ও খাতির অর্জন করেছিল সহজেই। চাটুজ্জে এবাড়ির ভাগ্নির সঙ্গে ছেলের বিয়ে দিয়ে অভিজাতদের জাতে উঠবার প্রলোভনও সামলাতে পারে নাই। তার উপরে মুখুজ্জে ভঙ্গ হলেও কুলীন ছিল। তাই এক্ষেত্রে রাসুর বিবাহ ঘটে গিয়েছিল মুখুজ্জেদের একমাত্র পুত্রের সঙ্গে। রাসু পুলকিত হয়েছিল, সেও জমিদার বাড়ির বউ। বড় মামি ছোট মামির হেনস্থা তাকে আর সহ্য করতে হবে না। সেইখানেই সে কাটিয়ে দেবে সারা জীবন, সুখ দুঃখ হাসি কান্নার মধ্যে দিয়ে। কিন্তু কি আশ্চর্যের কথা, রাসু কিছুতেই তা পারল না। আজও ভেবে সে কুলকিনারা করতে পারে না কেন তার এমন হয়েছিল, কেন সে এমন করেছিল। এবাড়ির প্রতিটি জন তাকে প্রথম দিনের প্রথম ক্ষণ থেকেই প্রাণ দিয়ে ভালোবাসতে চেয়েছিল। কিন্তু তাদের ভালোবাসার ধরন ধারণটা রাসুর হয়তো ভালো লাগে নাই। সে আজও বুঝতে পারে না, এই মুহূর্তেও বুঝতে পারছে না। ক্ষুদ্র একটি ঘটনাকে উপলক্ষ করে ব্যাপারটা ঘটেছিল। দুর্বোধ্য অর্থহীন ব্যাপার।
দুর্বোধ্য অর্থহীন ব্যাপারটার মধ্যে শুধু গোড়াকার ঘটনাটুকু স্পষ্ট। সে কাঁদছিল। বিয়ের আগে এবাড়ির জন্য কত কামনাই না সে করেছিল, তবু কাঁদছিল মায়ের জন্য, ভাইয়ের জন্য, গাঁয়ের জন্য, বাড়ির জন্য, মামা মামিদের জন্য। হ্যাঁ, সে তাদের জন্যও কাঁদছিল। সকল নতুন বউ যেমন শ্বশুরবাড়ি গিয়ে কাঁদে, তেমনি সে কাঁদছিল, আর কিছু না। তার ননদ ঘরের মধ্যে ঢুকে এসে তাকে কাঁদতে দেখে হেসে বলেছিল, কাঁদছ ভাই? ছি, কেঁদো না, এই তোমার ঘর, এখানেই থাকতে হবে। রাসু তবু থামেনি। ননদ তার হাত ধরে বলেছিল, উঠে এসো, বাইরে চলো। রাসু হাতখানা টেনে নিয়ে খানিকটা সরে এক কোণায় গিয়ে বসেছিল। ননদ বলেছিল, ওখানে না ভাই, কোণায় একটা গর্ত রয়েছে, সরে বসো। চমকে উঠেছিল রাসু। গর্ত? সাপ আছে? মাটির বাড়িতে যে সাপ থাকে? ননদ শুনে একেবারে হেসে আকুল। ও বাবা, শোনো শোনো, তোমার বউ কি বলছে শোনো। কি বলছে? শ্বশুর বাইরেই ছিল। তার কণ্ঠস্বরে স্নেহ প্রসন্নতার আভাস রাসু বুঝতে পেরেছিল। ননদ বলেছিল, বউ বলছে মাটির বাড়িতে যে সাপ থাকে, তুমি এবার পাকা বাড়ি করো বাবা বউয়ের জন্য। শ্বশুর তবুও রাগে নাই, বলেছিল, তা আজন্ম পাকা বাড়িতে থেকেছেন, বড় ঘরের মেয়ে, আর কথাটাও সত্যি, মাটির ঘরে সাপ থাকে তো, তাই এইবারই ঘরের মেঝে বাঁধিয়ে ফেলবো, আর মা লক্ষ্মীর পয় থাকলে পাকা বাড়িও হবে। রাসু নিজেকে গৌরবান্বিত বোধ করেছিল। ননদ বলেছিল, ওই শুনলে তো? তা ভাই, তোমার দৌলতে আমাদের দুঃখ কিছু ঘুচলো। সকালে উঠে আর গোবর মাটির গোলা দিয়ে ঘর নিকুতে হবে না। ওঠো, চলো স্নান করে আসি। স্নানে যাবার পথে গ্রামের জঙ্গল দেখে তার ভয় হয়েছিল। বলেছিল, কি জঙ্গল মা গো, এ যে দিনে ডাকাত লুকিয়ে থাকবে গো। তার ননদ সে কথাটা সকৌতুকে প্রচার করেছিল বাড়িতে, গ্রামে। বউ আমাদের জঙ্গল দেখে ভয়ে কেঁদেছে। সগৌরবে স্বামীকে সঙ্গে নিয়ে সে ফিরে এসেছিল মামার বাড়ি। পথে তার দাদা বলেছিল, মামিদের বলবি পাকা বাড়ি, বুঝলি রাসু? কথাটা বুঝতে রাসুর দেরি হয়নি, এবং এর ফলে বড় মামি ছোট মামির কাছে যে সম্ভ্রম সে পেয়েছিল, তাতে তার মনে যে তৃপ্তি এসেছিল সে স্মরণ করে আজও সে অন্তরে অন্তরে আনন্দ অনুভব করে। আজও তার মনে আছে। ছোট মামি হেসে বলেছিল, রাসুর চলার ধরনই পাল্টে গেছে, দেখেছ দিদি? বড় মামি বলেছিল, নদীর জল গঙ্গায় পড়লেই গঙ্গা জল হয়, তার রং পর্যন্ত পাল্টে যায়, তোমার নিজের কথাই ভেবে দেখো না। ছোট মামির মুখ লাল হয়ে উঠেছিল। রাসুর কিন্তু লজ্জা হয়েছিল। বড় মামি গ্রাহ্যই করেননি। রাসুকে জল খেতে দিয়ে বলেছিল, হ্যাঁ রে, তোর শ্বশুরের জমিদারির আয় কত রে? রাসু উত্তর দিতে পারেনি, তার মুখ শুকিয়ে গিয়েছিল। উত্তর দিয়েছিল ছোট মামি, আয় বেশি নয়, উনি বলেছিলেন, তবে রাসুর শ্বশুরের নাকি অনেক টাকা, অনেক বড় সুদি কারবার। রাসু কিছুই জানত না, তবুও সে বলেছিল, লোকে শ্বশুরকে বলে টাকার কুমির। টাকার কুমির! সঙ্গে সঙ্গে বড় মামি ছোট মামি দুজনের চোখেই যে দৃষ্টি ফুটে উঠেছিল, সে দেখে তার মন বিচিত্র তৃপ্তিতে আনন্দে ভরে উঠেছিল। বাড়িতে জগদ্ধাত্রী পুজোয় বলিদানের সময় পাঁঠাগুলোর চোখ এমনি বড় হয়ে ওঠে, চোখের তারা এমনি স্থির হয়ে যায়। সমস্ত জীবনে বড় মামি ছোট মামি তার কাছে টাকা চাইতে এলে সে কখনো ফিরিয়ে দেয়নি। গোপনে নিজের গহনা বন্ধক দিয়ে, এমনকি বিক্রি করেও সে তাদের টাকা দিয়েছে। ছোট মামি বড় মামির চোখে ওই চাহনি দেখবার জন্যই তার ইচ্ছে হতো সে এখানে থাকে। তার উপরে শ্বশুরবাড়িতে গিয়ে সেখানে থাকতে না চাইলে ননদ, শ্বশুর, স্বামীর চোখে এমন ধারার অসহায় দৃষ্টি ফুটে উঠত যে তাতেই শ্বশুরবাড়িতে থাকতে না চাওয়াটার জেদ আরও প্রবল হয়ে উঠত। শ্বশুর বিরক্ত হয়ে বলতো, অন্যায় করেছি, মহা অন্যায় করেছি, বড় ঘরের মেয়ে এনে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি, হাতে তুলে অখাদ্য খেয়েছি, এ হলো তার ফলভোগ। একটা বিচিত্র আনন্দ হতো রাসুর। বাইরে থাকতো রাগ, ভয়, কিন্তু ভিতরে একটা আনন্দ। স্বামীর কথা মনে হলে তার মন বিষিয়ে ওঠে। অক্ষম, অপদার্থ, রুগ্ন, বিনিয়ে বিনিয়ে কথা বলতো। সে নাকি লেখাপড়া জানা লোক, পাশের গাঁয়ের স্কুলে মাস্টারি করত। বিয়ের পর প্রথম যেদিন সে স্বামীকে নিয়ে শঙ্খপুরে গিয়েছিল,
সেদিন রাত্রে কাছারি বাড়ি থেকে এসে সে কেঁদেছিল। রাসু অবাক হয়ে গিয়েছিল। সে বলেছিল, কালই আমি বাড়ি যাব। কেন? সে রাসুর মুখের দিকে চেয়ে বলেছিল, তোমার দাদা ছোট মামা মদ খায়, আমাকে মদ খেতে বলেছিল। এর চেয়ে বিস্ময়ের কথা রাসু জীবনে শোনেনি। মদ খেতে বলেছে তো কি হয়েছে? মদ খাবে, পুরুষ মানুষ সবাই তো মদ খায়। জমিদার বাড়ি, ব্রাহ্মণ শাক্তের বাড়ি, মদই তো সবাই খায়। তোমরা তো জমিদার শাক্ত। কিন্তু সে কথা সে শোনেনি। যে কয়েকদিন ছিল শঙ্খপুরে চুপ করে বসে থাকতো ঘরের মধ্যে। বাইরে গেলে অল্পক্ষণ পরেই ফিরে এসে আবার ঘরে ঢুকত। রাসুর দাদা অট্টহাসি হাসত, ছোট মামা মুচকি হাসত। আজ দীর্ঘকাল পরে তাকে মনে করে রাসু ঠাকুরনের চোখে জল ভরে এলো। বেলা গড়িয়ে এসেছে, সূর্য হেলে পড়েছে গ্রামের পশ্চিমের দিঘিটার পাড়ের তালগাছের সারির আড়ালে। লালচে রোদ গাছের মাথায় ঝলমল করছে। রাসুর মনও ঠিক এমনি হয়ে উঠেছে। সে মৃত্যুর সময় রাসুকে বলেছিল, তুমি যেন খোকাকে নিয়ে শঙ্খপুরে যেও না, এখানেই থেকো, নইলে। সকরুণ হাসি ফুটে উঠেছিল তার মুখে। রাসু তার কথা রাখেনি। কলেরায় কদিন আগে শ্বশুর মরেছিল, কদিন পরেই মারা গেল স্বামী। ননদ তার আগেই চলে গিয়েছিল নিজের শ্বশুরবাড়ির দেওরের আশ্রয়ে। আজ একটা দীর্ঘ নিঃশ্বাস যেন আপনি বেরিয়ে এলো রাসু ঠাকুরনের বুক থেকে। অতীত যেন স্পষ্ট হয়ে উঠেছে। স্বামীর মৃত্যুশয্যা চোখের সামনে ভাসছে তার। বিধবা হয়ে শঙ্খপুরে ফিরে যাচ্ছে সে। মা কাঁদছে, বড় মামি ছোট মামি দাঁড়িয়ে রয়েছে। বৈধব্যের মধ্যে গৌরব বাড়ল রাসুর। সে কি সমাদর, কি সম্ভ্রম! মা বুক ফাটা চিৎকার করে কাঁদছিল। রাসুর খোকাটি বসে ফ্যালফ্যাল করে চারিদিকে চেয়ে দেখছিল। রাসু নীরবে পড়েছিল দাওয়ার উপরে। বড় মামা এলো, গম্ভীর মানুষ। বললে, কেঁদো না দিদি, ভবিতব্যকে না মেনে তো আর উপায় নাই। নিজের মেয়েকে বুকে তুলে নাও, তাকে সান্ত্বনা দাও, নাতির মুখের দিকে চাও। বড় মামির সঙ্গে সঙ্গে এসে রাসুকে উঠিয়ে বুকে চেপে ধরে বলেছিল, কাঁদিস নে মা, চুপ কর। ছোট মামি তুলে নিলে খোকাকে। ছোট মামা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ মুছে উঠে গেল। কিছুক্ষণ পরই ফিরে এসে ডাকলে রাসুর মাকে, দিদি শোনো, রাসুর সঙ্গে যা জিনিসপত্র এসেছে, মানে গয়নাপত্র, টাকা কড়ি, সেগুলো তুলে রাখা হয়েছে কিনা দেখো। মা কেঁদে উঠেছিল। জানি নে ভাই, ওসবে আমার আর কাজ নাই রে। আমার কাঞ্চন চলে গেছে রে। কাঁচের হিসেব করতে বলো, কাঁচের হিসেব করতে বলো না আমাকে ভাই রে। আহ, চেঁচিও না, দাদা বলে দিলে। সব দেখে শুনে তুলে রাখো। রাসু নিজেই সচকিত হয়ে উঠল। চারিদিকে তাকিয়ে দেখলে, এই যে একেবারে পাশেই তার ট্রাঙ্কটা, এর মধ্যেই আছে তার গহনার বাক্স, টাকা, দলিলপত্র। স্তব্ধ হয়ে বসেছিল সে। সর্বাঙ্গ তার চাদরে ঢাকা। চাদরের আবরণের মধ্যেই সে সন্তর্পণে হাত বাড়ালে। বাক্সের তালাটা টেনে দেখলে, না, ভুল হয়নি, শক্ত তালাটাই দেওয়া আছে। চাবিও ঠিক দেওয়া রয়েছে। একটু শর্ত রাসু, বাক্সটা তুলে রাখি। রাসু চমকে উঠল। কথাটা বললে তার দাদা। রাসু চঞ্চল হয়ে উঠল, তবুও তাকে সরে বসতে হলো। রাসুর বড় মামি বললে, বাক্সটা ভেতরে রেখে দিক মা, সরে আয়। কয়েক মুহূর্ত পরেই রাসু বললে, আমার শরীরটা খারাপ করছে মামি, আমি ভেতরে গিয়ে শোবো। বড় মামি বললে, চল ওপরে চল, এখানে ভিড়, তাছাড়া হাওয়া নেই, ওপরে নিরিবিলি থাকবি, চল। না বলেই রাসু উঠে তার মায়ের ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়ল। তার দাদা তখনও বাক্সটাকে খাটের নিচে ভিতরের দিকে ঠেলে দিচ্ছিল। সে বললে, দাঁড়া দাঁড়া, বিছানার চাদরটা পাল্টে দিক, বড্ড ময়লা। থাক দাদা। রাসু ওই ঘরের মধ্যে শুয়ে থাকে। সাধ্যমতো বাইরে আসতে চায় না। অনুরোধ করলে বলে, বেশ আছি, খোকাকে নিয়ে যায় ছোট মামি। ছোট মামি মাঝে মাঝে তাকে খেলনা পর্যন্ত দেয়। রহস্য করে বলে, ছোট বর। খোকা বলে, ও মা গো, কোথায় যাব আমি? বলতে না বলতেই রাজি। কিন্তু বিয়ে তো শুধু শুধু হয় না বর, টাকা দিতে হবে, গয়না দিতে হবে। ডোবো। রাসু হঠাৎ ছেলের পিঠে একটা চড় বসিয়ে দেয়। বাপরে, কি নখের ধার! চিমটি কেটে আমায় রক্ত বের করে দিলে। বড় মামি আসে। সে এসে রাসুকে টেনে বার করে বাইরের দাওয়ার উপরে। রাসুর চুল খুলে আঙুল চালিয়ে জট ভাঙে।
তারপর চিরুনি দেয়, গল্প করে। গল্প আরম্ভ হয় যে কোনো কথায়, আর শেষ হয় কিন্তু একটা নির্দিষ্ট প্রসঙ্গে, শ্যামার বিয়ে। বড় মামার মেয়ে শ্যামা, বয়স 16 পার হয়ে গিয়েছে। মুর্শিদাবাদের পাত্র চেয়েছে 6,000 টাকা। রামনগরের পাত্রের দাবি সকল অঙ্গে 2খানা করে গহনা, পাত্রাভরণ, নগদ 2,000। হুগলির পাত্র চায় সম্পত্তির একটা অংশ, তাছাড়া গয়না বরাভরণ। রাসু চঞ্চল হয়ে ওঠে। বড় মামি বলে, নড়িস নে রাসু, এই হয়ে গেছে। রাসু স্থির হতে চেষ্টা করতে গিয়েও আরও খানিকটা চাঞ্চল্য প্রকাশ করে ফেলে। হাসতে হাসতে বলে, সবচেয়ে ভালো পাত্রে শ্যামার বিয়ে দাও মামি, তোমাদের তো টাকার ভাবনা নেই। বড় মামি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হেসে বলে, আর জমিদারের দিন নাই মা, শুধু জমিদার যারা তাদের ভেতর ফাঁক হয়ে গিয়েছে। তোমার শ্বশুরের মতো জমিদারি মহাজনী দুই না থাকলে একালে অচল। আহ মামি, লাগছে, বাপরে বাপরে বাপ, কি ধার তোমার চিরুনির, ওহ আমার মাথা জ্বলে গেল বাপু। মামির হাত থেকে চুলের গোছা টেনে নিয়ে সে নিজেই বেঁধে নেয় এলো খোপা। বড় মামি কিছু বলবার আগেই সে ডাকে, ছোট মামি, খোকাকে নিয়ে কোথায় গেলে? তার পদক্ষেপের শব্দে সিঁড়ির খিলানে ধ্বনি ওঠে। মনে হয় কোনো শক্তিশালী লোক পা ফেলছে। কয়েক মুহূর্ত পরেই তার হাসির শব্দ পাওয়া যায় ছোট মামির ঘরে। কিছুক্ষণ পরেই তার তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা যায়, না ছোট মামি, সে হবে না, সে আমি পারবো না। যেমন শব্দ করে সে উপরে উঠেছিল, তেমনি শব্দ করে সে নিচে নেমে আসে। বড় মামি বসেই ছিল। রাসু বড় মামিকেই বলে, তুমি বলো বড় মামি, আত্মীয় স্থলে দেনা পাওনার কারবার কি ভালো? সে আমি পারবো না বাপু, না। বড় মামি উঠে যায়। রাসু অকারণে বাকি দিনটা চিৎকার করে, তেমনি পদক্ষেপে গোটা বাড়িটা মারিয়ে বেড়ায়। তার মা মাসিরা অবাক হয়ে গেল, এমন চিৎকার করা যায়, এমন হাঁটা যায় এ বাড়িতে, এ তারা ভাবতেও পারেনি কখনো। কয়েকদিন পর রাসু উদাস হয়ে বসেছিল। ছেলেটা বাইরের দাওয়ায় খেলা করছিল, মধ্যে মধ্যে কাঁদছে। ছোট মামি কয়েকদিন থেকে আর খোকাকে নেয় না। বড় মামিও আসে নাই, নিচে অবশ্য আসে মধ্যে মধ্যে, উপরের বারান্দাতেও দেখা যায়, কিন্তু কথাবার্তা বড় বলে না। বড় মামির চোখের চাউনি পাল্টে গিয়েছে। রাসু উদাস দৃষ্টিতে তাকিয়েছিল উঠোনের ওপারে মূল বাড়িটার দিকে। আগে একরকম ছিল, এখন হয়েছে অন্যরকম। দাঁড়দালানে ঢুকবার বড় দরজাটার দুপলা পলেস্তর খুঁদে দুটো সিংহ তৈরি করা আছে। আগে সিংহ দুটোর দাঁতে লাল, গায়ের কেশরে চোখে সাদা নীল রং দেওয়া ছিল। ভারী ভয় হতো রাসুর। এখন রং চটে গিয়েছে, তার উপরে পড়েছে শ্যাওলা। কালো শ্যাওলার মধ্যে ও দুটোকে আর চেনাই যায় না। অনেকক্ষণ সে দুটোর দিকে তাকিয়ে রাসু ওই শ্যাওলার আবরণের মধ্যে থেকে তাদের পুরনো চেহারা দেখতে পেল। ঠিক এই মুহূর্তে ভেতর থেকে বেরিয়ে এলো নবীন স্বর্ণকার, পিছনে বড় মামি। শ্যামার গহনা তৈরি হচ্ছে বোধহয়। বড় মামি বললেন, চুড়ির পালিশ কিন্তু কলকাতা থেকে করে এনে দিতে হবে। রাসু হেসে বলে, কি প্যাটার্ন চুড়ি করতে দিলে বড় মামি? বড় মামি বললে, ফুল মাকড়ি এ দুটোর প্যাটার্ন ওই বাড়ির নলিনী ঠাকুরঝির কাছে দেখে আসো, যাও, তিনি দেখিয়ে দেবেন। ঠিক অমনি হওয়া চাই কিন্তু, নইলে আমি ফেরত দিয়ে দেব। রাসু আবার বললে, টকটকে লাল পাথর দেওয়া ফুল গড়তে দাও মামি, শ্যামাকে ভারী ভালো মানাবে। বড় মামি বললে, 20 দিন সময় নিয়েছ, মনে থাকে যেন। নবীন প্রণাম করে বললে, বেশ, আমাকেই কিন্তু সব গয়না দিতে হবে। বড় মামি পানের পিচ ফেলে বললে, খুশি করতে পারো, কথা রাখো, দেব না কেন? 21 দিনের দিন আমি দারোয়ান পাঠাবো কিন্তু। বলেই বড় মামি পিছন ফিরে ভেতরে চলে গেল। নবীন চলে যাচ্ছিল। রাসু ডাকলে, নবীন। দিদি ঠাকরুন। সম্ভ্রম ভরে প্রণাম করলে নবীন। বলুন, কি বলছেন? রাসুর কি মনে হলো, সে বললে, সোনার দর কি নবীন? কেন, খোকার জন্য কিছু গড়বেন দিদি ঠাকরুন? না, আমার গয়নাগুলো বেচে দেব। বেচে দেবেন কেন? নবীন আশ্চর্য হয়ে গেল। কি হবে, নগদ টাকায় সুদ বাড়বে। হেসে নবীন বললে, আপনার শ্বশুর তো শুনি 50,000 টাকা রেখে গিয়েছেন, সেই টাকা সুদে খাটান, গয়না বিক্রি করে। রাসু বললে, 50,000 থেকে 51,000 তো বেশি নবীন, সুদও পাবো। একটু চুপ করে থেকে নবীন বললে,
বেশ, দেবেন তাই যদি ইচ্ছে হয় আপনার। সন্ধ্যের সময় রাসু ঘরে খিল দিয়ে বের করে শ্বশুরের টাকা। মিটমিটি আলোয় দেখা যায় না। সে হাত নেড়ে দেখে, টাকা, নোট। সারা দেহে তার কম্পন বয়ে যায়। শ্যামার বিয়েতে সিংহ দুটো আবার রং করা হয়েছিল, ঠিক তেমনি রং। রাসু সেই দুটোকেই দেখতে বসে। শ্যামার বিয়েতে বড় মামা কিছু সম্পত্তি বিক্রি করেছিল। রাসুকেই অনুরোধ করেছিল সেটুকু কিনতে, কিন্তু রাসু কেনেনি। না, বেশ, সম্পত্তি না কিনিস, তোর বড় মামি বলছিল টাকা তুই সুদে খাটাতে চাস, তাই সুদেই ধার দে আমাকে। না মামা, আত্মীয় স্থলে সুদে কারবার? না মামা, পাকা দলিল করে দেব আমি। না। একসঙ্গে ডান হাতে গোফে তা দেওয়ার এবং বাঁ হাতে টিকিতে পাক দেওয়ার অভ্যাস ছিল বড় মামার। গম্ভীর চিন্তার সময় অভ্যাসটা বাড়ে। বড় মামা চলে গেলেন উপরে। রাসু তার ছেলেকে কোলে করে চুমায় তার মুখ ভরে দেয়। তাকে নিয়ে লুফতে থাকে। ছেলেটা আনন্দে খিলখিল করে হাসে। রাসুও হাসে। উপর থেকে বড় মামির চিৎকার শোনা যায়। বড় মামার গলা শোনা গেল, চিৎকার করছো কেন? থামো না তুমি, এর জন্য চিৎকার কেন? হাসতে হাসতে নেমে এলো বড় মামা। বড় মামার হাসিতে যেন খুঁড়ের ধার। বড় মামির কথা, ছোট মামির হিসেব, এ দুটো বড় মামার হাসির কাছে তুচ্ছ। হঠাৎ দাঁড়ালো বড় মামা, বললে, কলকাতায় বাজার করতে যাচ্ছে, তোর ছেলের একটা মাপের জামা দিস, ওর জামা চাই তো। রাসু বললে, জামা ওর আছে বড় মামা। হেসে বড় মামা বললে, তোর ছেলের জামার অভাব নাই, সে আমি জানি। সে তো নাকের বদলে নরুন। ও শালার ঠাকুরদাদার সুদের টাকায় কেনা। সে কি আর কাজকর্মের বাড়িতে চলে রে? বড় বড় লোক আসবে, পাঠিয়ে দিস একটা জামা। রাসুর বুকের ভিতরটা কেমন করে উঠল। স্তব্ধ হয়ে গেল সে। ভারে ভারে বিয়ের আয়োজন এসে ঢুকছিল বাড়িতে। মাটির বাসনে উঠোনটা ভরে গেল। দাওয়ার উপর সারি সারি গুড়ের জ্বালা, চিনির বস্তা, ময়দার বস্তা, ঘিয়ের টিন। রাসুর মা গালে হাত দিয়ে বললে, হ্যাঁ, আয়োজন বটে বাবা। রাসু ঘরে গিয়ে শুয়ে পড়ল। তার বুকের ভিতরটা এখনো কেমন করছে, অসহ্য বোধ হচ্ছে বাইরের গোলমাল। গোলমালের বিরাম নাই। সকাল থেকে আরম্ভ হয়েছে, বরন্তি দুপুরবেলা এখনো চলছে কলরব। রাসু ঘরের জানালা বন্ধ করে দিলে। হঠাৎ উঠে আপনার বাক্স খুললে, শ্বশুরের টাকার পুঁটুলি খুললে। নোট, টাকা, গিনি, তার ছেলের টাকা। এই টাকা দিয়ে তার ছেলে বড় হয়ে বাড়ি করবে, সম্পত্তি কিনবে, গাড়ি করবে, ঘোড়া কিনবে, ঠাকুর প্রতিষ্ঠা করবে, উৎসব করবে, সমারোহ করবে। এ টাকায় সে কি হাত দিতে পারে? বাইরে শাঁখ বাজছে, উলু পড়ছে। আলোয় আলোময় হয়ে গেছে বাড়ির উঠান। উঠানের মাথায় লাল শালুর লতাপাতায় নকশা কাটা, চারিদিকে লাল ঝালর দেওয়া ধপধপে সাদা চাঁদোয়া খাটানো হয়েছে। বাইরের দরজায় রোশন চৌকি বাজছে। গিজগিজ করছে লোক। হাঁকডাকে চারিদিক মুখর হয়ে উঠেছে। কুটুম্ব স্বজনে বাড়ি ভরে গেছে। এত বড় সমারোহ এ বাড়িতে যেন নতুন মনে হচ্ছে। রাসু অবাক হয়ে গিয়েছে। বড় মামি আজ সেকালের বড় মামি। রাসু একপাশে চুপ করে বসে আছে। এর মধ্যে যেতে তার সাহস হচ্ছে না। আসরে বরযাত্রীরা বসছে, বড় আসনে বর বসে আছে, সাজ পোশাকে সব ঝলমল করছে। বরের সামনে প্রকাণ্ড দুটো ফুলের তোড়া, গোলাপ পাশে গোলাপ জল ছিটানো হচ্ছে। হঠাৎ গোলমাল উঠল। দালান থেকে বেরিয়ে এলো বরকর্তা। পিছনে বড় মামা, ছোট মামা। বরকর্তা বলছিলেন, না না, এ হয় না। ছেলের বিয়ে দিতে এসেছি আমি, মহাজনী করতে আসিনি। নগদ টাকা দেবার কথা, হ্যান্ড নোট নিয়ে আমি করব কি? কাল দেব। পণ বিবাহের আসরে দিতে হবে। সমস্ত বাড়িটা এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। এক একটা মুহূর্ত যেন এক একটা যুগ। তেমনি একটি মুহূর্তে সমস্ত স্তব্ধতা ভঙ্গ করে রাসু ডাকলে, বড় মামা। বড় মামা এসে দাঁড়ালো। রাসুমা। বড় মামার সে মূর্তি রাসু জীবনে ভুলতে পারবে না। সমস্ত অন্তর তার ভরে গেল। সে বললে, কত টাকা বড় মামা? 800। 800 মা, বেশি নয়। 800? দাঁড়ান। রাসু বের করে আনলো 800 টাকা। তার শ্বশুরের টাকা, তার নিজের গহনা বিক্রি করবার 800 টাকা। সে এক অদ্ভুত মুহূর্ত।
তারপর 20 বৎসর 20 বৎসর কেটে গেল। রাসুর দিন কাটল, ছেলে বড় হলো। শঙ্খপুরের চাটুজ্যেদের বাড়ির পলস্তারা খসে গেছে। চিলেকোঠায় রাসু ঠাকরুন নিত্য চুল শুকিয়েছে, তার পায়ের শব্দে সিঁড়ি কেঁপেছে। বড় মামি রাসুর তোষামত করেছে। বড় মামা বেঁচে আছে। 800 টাকার বদলে রাসুকে জমি দিয়েছে বড় মামা। আজ তার জমিদারি যায় যায়। রাসুর কাছে তোষামত করেছে সে বহুদিন থেকে ঋণ নেবার জন্য, কিন্তু রাসু অনড়। ওসব বলো না বড় মামা। মধ্যে মধ্যে বলে, অবস্থা খারাপ হলে মানুষের মান মর্যাদার জ্ঞান পর্যন্ত থাকে না। বড় মামা হাসে, কিন্তু সে হাসির ধার পড়ে গিয়েছে। রাসুও হাসে, অদ্ভুত হাসি। লোকে বলে টাকার গরমে রাসুর মাথা খারাপ হয়ে গিয়েছে। কথাটা মিথ্যে নয়। রূঢ় ভাষিনী রাসু সামান্য ছুতোয় কলহ করে বলে, এবাড়ির ইট কিনবো 1-1খানা করে। হঠাৎ 20 বৎসর পরে ছেলে বললে, বড়দাদুর সঙ্গে পাকা কথা হলো মা, লাট ভুবনপুরের অর্ধেক অংশ 15,000 টাকা দাম। রাসু বললে, না না, কি এমন সম্পত্তি গেলে আর হবে না। না, টাকা আমি মরে গেলে নিবি তুই। ছেলে পায়ে জড়িয়ে ধরলে। রাসু চিৎকার করে উঠল, না না না। শেষ পর্যন্ত গ্রামের 10 জন ভদ্রলোক এলো। তাদের সামনে ছেলে টেনে ট্রাঙ্ক বার করলে। রাসু দাঁড়িয়ে রইল পাথরের মূর্তির মতো। টাকার থলি বের হলো, বহুকালের জীর্ণ খেরুয়া কাপড়ের থলি। 10-এর সামনেই ছেলে টাকা নোট গিনি ঢাললে। আর টাকা কই? আর এই কি 50,000 টাকা? রাসু কি যেন বলতে চেষ্টা করলে, তার ঠোঁট দুটো শুধু নড়ল, কোনো শব্দ হলো না। নোটে নগদে 2200 কয়েক টাকা আর 3খানা গিনি। আর টাকা কই? ছেলে মায়ের 2 কাঁধ ধরে ঝাঁকি দিলে নির্মম নিষ্ঠুরভাবে। আমি তো জানি নে বাবা, জানি না। গুনে তো কখনোই দেখিনি রে বাবা। সে কি? রাসুর বড় মামা বললে, তবে যে তুই বলতিস 50,000 টাকা। নবীন শেখরা বলছিল 50,000 টাকা। রাসু থরথর করে বসে পড়ল। লজ্জায় ধিক্কারে ছেলে চলে গেছে। সে বাস করবে তার নিজের শ্বশুর বাড়িতে। টাকাগুলি নিয়ে গেছে সে। রাসু প্রতিটি জনকে বলেছে, হাতে ধরে বলেছে, ওই যা ছিল আমি কখনো 1টা টাকাও খরচ করিনি। সকলে হেসেছে। বড় মামি হেসেছে, ছোট মামি হেসেছে। আশ্চর্য, রাসু তাতে আর ব্যথা পায়নি। গ্রামের সকল লোককে বলেছে, আমি গরিব, আমি কিছু জানি না, আমি কিচ্ছু নাড়িনি, 1 পয়সাও খরচ করিনি। শঙ্খপুর থেকে সে রতনহাটি এসেছে। এই গরিব গুনোর গ্রামে গরিব সে। বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেবে। ঘরদোর ভেঙে পড়েছে, তাতে তার একটুও অস্বস্তি হয়নি। গরিবেরা আরও কত বেশি খারাপে থাকে। বৈকুণ্ঠ বাগ দিয়ে এসেছিল রাসু বউ ঠাকরুনের সঙ্গে দেখা করতে। বাড়ি ঢুকতে সাহস পায়নি। উঁকি মেরে বাইরের দরজার ওপাশ থেকে ডাকলে, বৌমা ঠাকরুন। কে? আমি বৈকুণ্ঠ বাগদি। এসো বাবা, ভেতরে এসো। আগে ভেতরে এসো বাবা, এসো এসো, এইখানে বসো। বৈকুণ্ঠ শঙ্কিত হয়েই ভেতরে এলো। রাসু বললে, বসো বাবা, বসো, এইখানেই বসো। বৈকুণ্ঠ বসল। রাসু বললে, গরিব মা আমি, তোমাদের কাছে থাকবো বলে এলাম। বৈকুণ্ঠ থতমত খেয়ে গেল। রাসু বললে, শুধু 2200 টাকা? সে কি টাকা বাবা? তাও খোকার, সে নিয়ে গেছে। মায়ের বাবা মাকে দিয়েছিল, বছরে 1 টাকা আয়ের বিষয়। সে কি বিষয়? তাও তো দাদার। আমি গরিব, তুমিও যেমন গরিব, আমিও তেমনি গরিব। শান্ত সন্ধ্যা নেমে আসছে। আকাশের আলোর আভা গোধূলি লগ্নে প্রতিবিম্ব ফেলছে পৃথিবীর বুকে। বৈকুণ্ঠ অবাক হয়ে চেয়ে রইল রাসু ঠাকরুনের সেই প্রতিবিম্ব প্রতিফলিত প্রশান্ত মুখের উপর।